আজকের আমাদের বিশেষ নিবেদন শায়ক আমানের লেখা আগুন বালিকা। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি অত্রি, নীনার চরিত্রে সুদেষ্ণা, নির্দেশনায় সুপ্রতিম। শুরু হচ্ছে আজকের গল্প আগুন বালিকা। স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল নীনার। সাধারণত তার ঘুম সহজে ভাঙে না। উল্টোডাঙ্গা ব্রিজের নিচে যে খুপড়িটায় তার বাবা মেয়েতে থাকে, সেটার ধার দিয়ে সারাক্ষণ বাস ট্রাম ছুটে যায়। ভোর 6টা থেকে রাত 1টা, পুরোটা সময় গাড়ির হর্ন তাদের সঙ্গী হয়ে থাকে। এতদিনে অভ্যাস হয়ে গেছে নীনার। একমাত্র এই স্বপ্নটা না দেখলে বেলা 8টার আগে তার ঘুম ভাঙে না। মেঝের উপরে বসে দেয়ালের দিকে চাইল নীনা। হ্যাঁ, রাস্তার লাগোয়া গরাদের ফাঁক দিয়ে রোদ আসছে। গায়ের নোংরা ফ্রকটা একবার ঠিক করে নিল। ঘরের এক কোণেই বালতি বসানো ছিল। ফ্রকের একটা কোণ তুলে তাতে ডুবিয়ে মুখটা মুছে নেয় নীনা। তারপর ভাঙা আয়নাটার সামনে এসে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। শুকনো নারকেল ছোপড়ার মতো রোয়া ওটা বাদামি চুল, মাঝারি আকারের দুটো ভরাট চোখ। নীনার নাকটা ছোট থেকেই আশ্চর্য রকমভাবে তীখালো, একদম ওর মায়ের মতো। মায়ের কোনো ছবি নেই নীনার কাছে, তবে মুখটা আবছাভাবে মনে আছে। তাও বছর 5 আগের কথা। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল মা। তখন বাড়িতে কেউ ছিল না। নীনা রোজগার মতো বেরিয়েছিল স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতে। বস্তিতে ফিরে দেখে বস্তি দাউ দাউ করে চলছে, কিভাবে যেন আগুন লেগে গেছে। নীনাদের ঝুপড়ির বাইরে থেকে খড়খড়ি লাগানো ছিল। আগুন লাগার পর মা আর খুলে বেরোতে পারেনি। চিৎকার করেছিল হয়তো, কিন্তু বস্তির সবাই তখন চেঁচাচ্ছে, কে কাকে বাঁচায়। সন্ধ্যাবেলা নীনা যখন বাড়ি ফেরে তখন সব ঝলসে গেছে। মায়ের দগ্ধানো কালো শরীরটা পড়ে আছে ঘরের মেঝেতে। নীনা তখনও পড়াশোনা করত। সেই ঘর পুড়ে যাওয়ার পর থেকে পড়াশোনা সব বন্ধ হয়ে গেল। নীনা খুব একটা কান্নাকাটি করেনি, কয়েকদিন চুপ করেছিল। সরকার থেকে কিছু ক্ষতিপূরণের টাকা দিয়েছিল বস্তির সবাইকে। নীনার বাপ জগাই বউ মরেছে বলে খানিক বেশি পেয়েছিল। মায়ের পোড়া শরীরের সামনে স্তম্ভিত হয়ে বসেছিল নীনা। জগাই অস্থির হাতে তার মাথা চাপড়াতে চাপড়াতে বলেছিল, ও আর তোর মা নয় রে, ও একটা পোড়া দেহ। মা নয়, একটা পোড়া দেহ। মা নয়, একটা পোড়া দেহ। কথাটা বেশ কিছুক্ষণ মনের ভেতরে বেঁচেছিল নীনার। সেই দগ্ধানো দেহ পুলিশের লোক এসে সরিয়ে ফেলেছিল। বহুদিন ধরে ঘরে সেই পোড়া গন্ধটা লেগেছিল, মানুষের চামড়া পোড়া গন্ধ। সে চামড়ার সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে শুলে নীনার ভূতের ভয় কেটে যেত। সেই চামড়ার পোড়া কষাটে গন্ধ। জগাই তখন লোকের বাড়ি বাড়ি ঘুরে পুরনো খবরের কাগজ কেজি দরে কিনে আনত। সেই টাকাতেই সংসার চলত। মাঝে মাঝে কাগজের সঙ্গে পুরনো বইপত্র বিক্রি করে দিত কেউ কেউ। নীনার মা জগাইকে লুকিয়ে সেই বইয়ের মধ্যে থেকে ছবির বইগুলো নীনার জন্য সরিয়ে রাখত। তার মধ্যে বেশিরভাগই রূপকথার। ইংরাজি শেখেনি নীনা, বাংলাটা ভাঙা ভাঙা পড়তে পারে। কয়েকটা মা মেয়েতে মিলে পড়ে উদ্ধারও করেছিল। রূপাঞ্চলের গল্প, সিন্ড্রেলার গল্প,
মারমেডের এলিয়েরের গল্প। মা ঝলসে যাওয়ার পর ঘর থেকে সেই পাতলা রূপকথার বইগুলো আতপোড়া অবস্থায় উদ্ধার করেছিল নিনা। আয়নার সামনে থেকে সরে নোংরা কাঁথার ট্র্যাঙ্কটা খুলে ফেল সে। ট্র্যাঙ্কটা খুলেই বিশ্রী একটা ভ্যাপসা গন্ধ ভরে যায় ঘরটা। বহুকাল বহুকাল একইভাবে পড়ে আছে কাঁথাগুলো। চোখ বাড়িয়ে একবার দরজার দিকটা দেখে নেয় নিনা। জগাইয়ের ফিরতে এখনো ঢের দেরি। বিশেষ একটা কাঁথা টেনে বের করে নেয় সে। তারপর তার সেলাইয়ের একটা ছেঁড়া অংশ দিয়ে হাত ঢুকিয়ে একটা চটি বই বের করে আনে। একটা আতপোড়া রূপকথার গল্প। এক সময় বইয়ের উপরের মলাটটা গোলাপি ছিল হয়তো, এখন আগুনের দাগ লেগে হলদে হয়ে গেছে। কয়েকটা জায়গা ছিঁড়েও গেছে। সেই জায়গাগুলোতে একবার হাত বুলিয়ে নিয়ে বইটা কোলে রেখে মেঝের উপরেই বসে পড়ল নিনা। বইয়ের পাতা উল্টে ছবিগুলো দেখতে লাগলো। ফোবের গল্প। ফোব, আগুন বালিকা। নরকের আগুনের ভিতরে তার রাজত্ব। সেখানে নরকের দৈত্যদের শাসন করে সে। গোটা বইটা জুড়ে শুধু আগুন রঙে মেয়েটির অনেকগুলো ছবি। গল্পটা এখনো স্পষ্ট মনে আছে নিনার। বইটা নামিয়ে রেখে বাকি রূপকথার বইগুলোকেও এক জায়গায় করে একটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে রাখে সে। শীত আসছে, এখন আর এই বইগুলো কাঁথার ভিতরে রাখা নিরাপদ নয়। রূপকথার বই ছাড়াও আর একটা নেশা আছে নিনার। পুরনো ছেঁড়া কাপড় আর ফেলে দেওয়া স্পঞ্জের থেকে পুতুল তৈরি করতে পারে সে। এই ব্যাপারটা কেউ শেখায়নি তাকে। একবার একটা ফেলে দেওয়া গদি আঁটা চেয়ার কুড়িয়ে পেয়েছিল জগাই। সেটা বাড়ি নিয়ে এসেছিল বটে, কিন্তু তার ভেতরে স্পঞ্জগুলো সব খসে খসে পড়ছিল। সেই স্পঞ্জ নিয়ে খেলতে খেলতে পুতুল বানিয়ে ফেলেছিল নিনা। কড়াদের ঠিক নিচে রাখা সেরকম গোটা 10 পুতুল। ভিক্ষা করে ফিরে রান্না বান্না সেরে শরীরে তাকত থাকলে এইসব তৈরি করে। এখন একটা পুতুল হাতে তুলে নিল সে। কাল রাতেই বাড়ি ফিরে তৈরি করেছে এটা, একটা নোংরাটে সবুজ স্পঞ্জের পুতুল। তার দুটো চোখের জায়গায় স্পঞ্জের উপরে দুটো বোতাম সেলাই করে দিয়েছে। নাকের কাছটা পোড়া কয়লা দিয়ে কালো করে দিয়েছে। ছেঁড়া জিন্সের কাপড় পরেছিল ঘরের কোথাও, সেটা দিয়ে জামা বানিয়ে দিয়েছে। নিনার বেশিরভাগ পুতুলি বইয়ের ছবিগুলোর অদলে তৈরি। অন্তত সেইগুলোর কথা ভেবেই পুতুলগুলো বানায় সে। কিন্তু এই পুতুলটা মন থেকে বানিয়েছে নিনা। কাল সন্ধেয় বাড়ি ফেরার পর বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিল নিনা। মন থেকে অশান্ত ভাবটা কিছুতেই যাচ্ছিল না তার। মনের ভিতরে দানা বাঁধা ভয়টা সরতে চাইছিল না। তখনই খানিকটা স্পঞ্জ দিয়ে এই পুতুলটা বানায়। মনে মনে একটা নামও দিয়েছে পুতুলটার, আরিন। কাল সন্ধ্যের কথা মনে পড়লেই কালকের সেই রডটার কথা মনে পড়ে। কি ছিল সেটায়? লোকগুলো হঠাৎ এমন ভয় পেয়ে গেল কেন? রড থেকে আলো বেরোনোর ব্যাপারটা সে নিজেও দেখেছিল, কিন্তু সেগুলো ট্রাফিক পুলিশের হাতে ধরা লাঠি থেকেও বেরোয়। তাতে তো লোকে ভয় পায় না। রডটা কাল নিয়েই বাড়ি ফিরেছিল নিনা। জিনিসটা ফেলতে মন চায়নি। এখন তাদের ট্র্যাঙ্কের পিছনেই লুকিয়ে রেখেছে। তবে আশ্চর্য ব্যাপার হলো, রডটা হাতে আসার পর থেকে আর জ্বলে না উঠলেও নিনার মনে হচ্ছে রডটার থেকে মশার গুনগুন শব্দের মতো একটা আওয়াজ ক্রমাগত বেরিয়ে আসছে। শুধু তাই নয়,
সেই গুনগুনটা যেন কিছু বলতে চাইছে নিনাকে, একটানা ক্রমাগত, অথচ অথচ সেটা নিনা ছাড়া অন্য কেউ শুনতেও পাবে না। এত কিছুর তলায় চাপা দিয়ে রাখা গুনগুনটা নিনার কানে লেগেই রয়েছে। ভারী মুশকিল হলো তো। হাঁটু মুড়ে আবার সেদিকে ফিরে গিয়ে লাঠিটা বের করে আনলো নিনা। সেটা মুখের সামনে তুলে এনে খতিয়ে দেখতে লাগলো সে। কাল রাতে অন্ধকার ছিল বলে নিনা লক্ষ্য করেনি খোদাই করা নাম দুটো ছাড়াও লাঠির গায়ে কতগুলো আঁকা বাঁকা চিহ্ন কাটা আছে। কিছু পশু জন্তুর ছবি আর কিছু টানা টানার দাগ। এমন অদ্ভুত জিনিস নিনা আগে দেখেনি। হয়তো কোনো বাচ্চার খেলনা কেউ রাস্তায় ফেলে রেখে গেছিল। বাচ্চাটারই কি নাম আরিন? তারই খেলনা এটা। নতুন বানানো পুতুলটার হাতে একটা কাঠের ইঞ্চি তিনেক লম্বা কাঠি গুঁজে দিল নিনা। আরিনি ছোট খেলনা হেলেরিল। রডটা হাতে ধরে সামনের দিকে বাড়িয়ে ধরল নিনা। ছবির বইতে ঠিক এইভাবেই তরোয়াল ধরে থাকে স্নো হোয়াইট। নিনা আয়নায় দেখছে তার গায়ের রং মোটেই ফর্সা নয়। আগে খানিকটা ছিল বটে, কিন্তু রোদে রোদে ঘুরে ঘুরে গান গাইতে গাইতে চামড়ার রং পড়ে গেছে। তাও সে কল্পনা করে নিল তার সামনে এসে দাঁড়িয়েছে একটা বিরাট ধোঁয়াটে দৈত্য। তাদের গোটা ঘুপচি ঘর ছাপিয়ে গেছে তার মাথাটা। প্রকাণ্ড জীব বের করে নিনাকে গিলতে আসছে সে। তরোয়ালটা সেইভাবে মাথার উপরে তুলে ধরে সেটার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল নিনা। এমন সময় দরজার কাছ থেকে একটা আওয়াজ পাওয়া গেল। জগাই ঘরে ঢুকছে। সকালের রাউন্ড সেরে ফিরে এসেছে। তাকে দেখা মাত্র লাঠিটা লুকিয়ে ফেলল নিনা। জগাই ঘরে ঢুকতে ঢুকতে গরাদে খাটানো তীরে পলের দিকে তাকিয়ে বলল, কাপড়টা দে, টেইনে দিতে পারিস নে? বাস থেকে লোকেরা তেইকে তেইকে দেখে দাইতেছে। রোজই ঘরে এসে এই কথাটা বলে জগাই। মেয়ে বড় হয়েছে এতদিনে। রাস্তার ধারে ঘর হওয়ার জন্য আসা যাওয়ার পথে অনেক বাস যাত্রীরাই গরাদের ফাঁক দিয়ে ঘরের ভেতরে উঁকি দেয়। দেখতে অবশ্য কিছুই পায় না। গরাদের একদম গা লেগে ঘুমায় নিনা। উত্তর দেয় না নিনা। প্লাস্টিকের প্যাকেটটা এতক্ষণে লুকিয়ে তার চটের ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। রাগী বাপের হাতে এসব পড়তে দেওয়া যাবে না। পর্দা রাখিয়ে স্বগতোক্তি করে জগাই। আজ রাতেই আগেই তেরপলটা বাইরে টেঙে দেব, বাইরেতে কিচ্ছু দেখা যাইবে না। কাল রাতের কিছুটা বাসি ভাত ঢাকা দিয়ে রাখা ছিল, সেটাই বাবু হয়ে বসে খেতে লাগলো জগাই। লোকটার খাওয়া দাওয়া কেমন জঙ্গলির মতো। মুঠো ভর্তি ভাত তোলে, তারপর হাতের প্রায় অর্ধেকটা মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। চেবানোর সময় কালো ময়লা ঠোঁট দুটো বিকৃত হয়ে যায় বারবার। নিনা ভাত খায় না। পাউরুটি খেতে ভালোবাসে। কাঁচা পাউরুটি অনেকটা খেতে পারে। জগাই তার জন্যই সকালে টাটকা পাউরুটি কিনে এনেছিল, সেটাই খায়। খেতে খেতে কি মনে পড়তে জগাই হঠাৎ জিজ্ঞাসা করে, কাল অত উসখুস করিস কেন রে? স্বপন দেখিস নাকি? একটু থম খায়নি না। দুটো চোখের কোনায় এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে যায়। উপরে নিচে মৃদু মাথা দুলিয়ে আবার খাবারে মন দেয়। কি দেখছো? ভূত না চোর? মনটা একটু নিশ্চিন্ত হয় নিনার। গলা দিয়ে শুকনো পাউরুটির টুকরো এবার নেমে আসে সহজেই। ভূত? খুব একটা খুশি হয় না জগাই। বাপ মা একসময় দুরন্ত ছেলেমেয়ের মনে ভূতের ভয় ঢোকায়।
তাকে পোষ মানানোর জন্য। তারপর সেই দুরন্তপনার বয়সটা কেটে গেলে বাপ-মাই আবার সেটা ছাড়িয়ে দেয়। নিনার মাটা এমন বয়সে মরেছে যে নিনার মনে ভূতটা রয়ে গেছে, আর বের করা হয়নি। শুধু কি ভূত, আরও নানা রকম আজগুবি খেয়াল আসে নিনার মাথায়। জগাই সব জানে। জগাইয়ের এসব মোটেই ভালো লাগে না। একলা বাপের পক্ষে এইটুকু একটা মেয়েকে মানুষ করতে গেলে নানা দিক ভেবে চিনতে চলতে হয়। হঠাৎ করে তার একটা কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে? খেতে খেতে একবার বিষম খায় জগাই। নিনা তড়িঘড়ি উঠে এসে তার দিকে জলের বোতলটা বাড়িয়ে দেয়। এই নাও জল। আর বসে না। রাতের জামাটা পাল্টে ঝুমঝুমিটা ঘরের একটা কোণ থেকে তুলে নেয় নিনা। জগাই এতক্ষণে মাটির উপরেই বিছানা নিয়েছে। নিনা চুলটা একবার আঁচড়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাতের ঝোলা ব্যাগটা অন্য দিনের থেকে আজ একটু বড়, সেটা খেয়াল করে না জগাই। বেরোনোর আগে বেশি করে জল খেয়ে নেয়। সারাদিন ট্রেনে গান গাইতে গাইতে গলা শুকিয়ে যায় তার। তখন কোনো একটা স্টেশনে নেবে মুখে চোখে খানিকটা জল দিয়ে নেয়, কিছুটা গলায় ঢালে। বাজনাটা একবার ঝেড়ে নেয়। ভিতরে আরশোলা বা টিকটিকি ঢুকে থাকলে ভালো আওয়াজ বের হয় না। এই সময় বিধাননগর স্টেশন থেকে একটা নৈহাটি লোকাল যায়। মাঝারি ভিড় হয় তাতে, লোকজনেরও তেমন তাড়াহুড়ো থাকে না। নিনার গান শুনে অনেকেই পয়সা দেয়, বিশেষ করে সে বাচ্চা মেয়ে, খানিকটা দয়া করেই টাকা এগিয়ে দেয়। আজও ট্রেনটা ধরতেই যাচ্ছিল নিনা, কিন্তু সেটা মুখের সামনে দিয়ে প্রবল আওয়াজ করতে করতে বেরিয়ে যায়। দ্রুত পায়ে দৌড়েও ধরতে পারে না নিনা। সে অন্য হকারদের মতো লাফিয়ে ট্রেনে উঠতে শেখেনি এখনো। তার উপরে মাথার মধ্যে একটা চাপা যন্ত্রণা একটু একটু করে বেড়ে চটেছে। মনে হচ্ছে ব্যাগের ভিতরে লুকিয়ে কেউ টিকে চলেছে তাকে। সেই রকম বিরক্তিকর মশার ঘ্যান ঘ্যান আওয়াজ। চারপাশটা আর একবার দেখে নিয়ে রডটা বের করে আনেনি না। স্টেশনে এখন লোকজন গিজগিজ করছে, তবে রডটা এখন এতই মামুলি দেখাচ্ছে, এতটাই মামুলি দেখাচ্ছে যে কেউ তার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কোনো চেষ্টাও করবে না। নামটা আবার পড়ে সে, আরিন। আরিন আরিন নামের পুতুলটা নিনার ব্যাগের ভিতরেই আছে। সেটা বের করে আর একবার দেখে নেয়। আজ লোকানো রূপকথার বইগুলো সে নিয়েই বেরিয়েছে। ফাঁকা স্টেশনে বসে পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো নিনা। শরীরটা খারাপ করতে শুরু করেছে তার। হাতের শক্ত লাঠিটা আঁকড়ে ধরেছে। তার ভিতর থেকে একটা বিদ্যুতের শিখা এসে ছড়িয়ে পড়ছে তার শিরায় শিরায়, যেন অদৃশ্য কিছুর থেকে তাকে বাঁচিয়ে চলছে রডটা। নিনার মনে হলো এবার ব্যথাটা ছাপিয়ে একটা অবাধ্য ঘুম এসে গ্রাস করছে তাকে। এই ঘুমটা অন্য ঘুমের মতো নয়, যেন একটা ষড়যন্ত্রের মধ্যে একটু একটু করে ডুবে যাচ্ছে সে। শয়তান রানী যেভাবে বশ করতে চেয়েছিল স্নো হোয়াইটকে, তার ভিতরে বাইরে একটা অজ্ঞাত লড়াই শুরু হয়েছে। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু হচ্ছে হচ্ছে ঠিক ঠিক যেমন পায়ের তলা দিয়ে মেট্রো রেল ছুটে গেলে
মাটির উপর দাঁড়িয়ে কেউ বুঝতে পারে না। কাল রাতের সেই স্বপ্নটা আবার ফিরে আসতে লাগলো তার চোখের সামনে। চোখ খুলল সে, একটা ট্রেন এসে দাঁড়িয়েছে। স্টেশন ভর্তি লোকজনের ভিড়। তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ট্রেনে উঠছে তারা। নিনাও ওঠে, এগিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু এ কি, ট্রেনের সবকটা বগির জানলা দিয়ে বেরিয়ে আসছে লকলকে আগুন। গোটা ট্রেনটা পরিণত হয়েছে একটা বিরাট জ্বলন্ত ময়ান সাপে। কিন্তু কেউ কি খেয়াল করছে না? সবাই নির্দ্বিধায় উঠে যাচ্ছে সেই জ্বলন্ত আগুনের বুকে। একটু একটু করে লেলিহান শিখা জানলা দিয়ে বেরিয়ে আসছে, ঠিক যেন মানুষের আঙুল। ক্রমশ নিনার মনে হলো সেই আগুনের আঙুলগুলো তাকে হাতছানি দিয়ে ডাকছে কাছে। ট্রেনের ভেতরে কাকে দেখতে পাচ্ছেনি না? মা, হ্যাঁ হ্যাঁ, এই তো মা। ওই তো ট্রেনের জানলায় দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে আছেন নিনার দিকে। মুখ খুলে কিছু বলতে চাইছেন, কিন্তু আগুনের ঝকঝক শব্দে কিছুই শোনা যাচ্ছে না। মা, মা, আমি কি বলছো মা? আমি তো কিছু শুনতে পাচ্ছি না তো। প্ল্যাটফর্মের একটা হকার দেখতে পায় একটা বছর 14 মেয়ে মনে মনে কিছু বিড়বিড় করতে করতে এগিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের ঢুকতে থাকা থ্রু ট্রেনের দিকে। ভিড়ের মধ্যে থেকে আর একজন হকার দৌড়ে এসে এক ধাক্কায় মিনাকে ছিটকে ফেলে দেয় উল্টো দিকের মাটিতে। কান কাঁপিয়ে শব্দ করতে করতে প্ল্যাটফর্মে বের হয় ট্রেনটা। মাটিতে পড়ে মাথাটা সজোরে সিমেন্টের স্ল্যাবে ঠুকে যায় নিনার। কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারায়। জগাইয়ের যখন ঘুম ভাঙে তখন রাত প্রায় 1টার কাছাকাছি। ঘুমটা কিসের জন্য ভেঙেছে সেটা জগাই বুঝতে পারে না। সে অবাক হয়ে যায়। সাধারণত বিকেলের দিকে একচোট ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা উঠে পড়ে সে। ঠেকে গিয়ে পাইট খোলে, আজ তবে এতক্ষণ ঘুমিয়ে পড়ল কেন? উঠে বসে চোখ রকড়াতে রকড়াতে চারিদিকে তাকায়। ঘুম জড়ানো গলায় বলে, আমায় একটু ডেকে দিতে পারিস না? উত্তর আসে না। সমস্ত ঘর এত নিস্তব্ধ যে অন্য কোনো প্রাণীর অস্তিত্ব নেই, তা স্পষ্ট বোঝা যায়। নিনা, নিনা, কঠিন গলায় ডাকে জগায়। নিনা, পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যাওয়া একটা গাড়ির ঝলসানি আলোতে ঘরটা জগাইয়ের চোখের সামনে নেগেটিভ ছবির মতো ফুটে ওঠে। ঘর ফাঁকা। নিনা কি তবে ফেরেনি এখনো? এত রাত তো করে না। মেয়ের জন্যে চিন্তা হয় জগাইয়ের। আজই তার ঘুমটা ভাঙল না, আর আজই মেয়েটা এখনো ঘরে ফেরেনি। বিছানা থেকে উঠে দাঁড়ায় জগাই। এবার সে বুঝতে পারে ঘুমটা কেন ভেঙেছে। একটা চেনা গন্ধ আসছে ঘর থেকে। ঘরের কোথাও কি কেরোসিনের জার উল্টে গেছে? একটা কোণের দিকে এগিয়ে যেতেই খটকা লাগে জগাইয়ের। জারটা নেই, কিন্তু কেরোসিনের জার যাবে কোথায়? সে জিনিস তো কেউ চুরি করে না। একটা মিহি জল পড়ার মতো আওয়াজ শোনা যায় বাইরে থেকে। জগাই তড়িঘড়ি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে একটা মুখ বাড়িয়ে বাইরে তাকাতেই দেখতে পায় মেয়েকে। সকালের ফ্রকটা পরেই নিচু হয়ে কিছু একটা করছে। ও কি নিনা, কি করতেছিস? কি করতেছিস তুই?
স্তম্ভিত গলায় বলে ওঠে জগাই। খালি কেরোসিনের জারটা মাটিতে ফেলে সোজা হয়ে দাঁড়ায়নি না, তার মুখটা থমথমে কিন্তু আশ্চর্য রকম দৃঢ়। বাপের মুখের দিকে একবার তাকিয়ে পকেট থেকে একটা দেশলাই বের করে। ওরে, ঘরে আগুন লেগে যাবে রে মা, এই ঘরটাও পুড়ে গেলে আর তোকে নিয়ে যাবো কোথায়? বল মা, বল। কয়েকবার ঘষেও অনভ্যস্ত হাতে আগুন জ্বালাতে পারে না নিনা। জগাই এতক্ষণে পাগলের মতো ছটপট করতে শুরু করেছে। গন্ধটা ঘরের ভিতরেও, অর্থাৎ ঘরের ভিতরেও কেরোসিন ছড়িয়েছে নিনা। কিন্তু কেন? জগাই বুঝতে পারছে না। ওরে ওরে, পাগল হয়েছিস তুই? ঘরে আগুন লাগাবি? ওরে ওরে, আমরা দুজনেই মরবো রে। এবার দরজার দিকে এগিয়ে আসেনি না, থমথম মুখে বলে, শুধু তুমি। তারপর চোখের ইশারায় দরজায় ঝুলন্ত তালাটির দিকে দেখিয়ে দেয়। হতবাক হয়ে চিৎকার করতে ভুলে যায় জগাই। বিড়বিড় করে বলে, ঘরে আটকে পুড়িয়ে মারবি আমাকে হারামজাদি? আমি তোর বাপ। নির্লিপ্ত হাতে পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে দেয় নিনা। কাঁপা কাঁপে হাতে গ্রিলের ভিতর দিয়ে সেই কাগজটা নিয়ে সেটা মেলে ধরে জগাই। দেখে পেন্সিলে কিছু একটা আঁকা আছে তাতে। কি কি এটা কি? তুমি জিজ্ঞেস করেছিলে না আমি স্বপ্নে কি দেখি? আমার পুড়ে যাওয়া মাকে দেখি রোজ দিন। কালও দেখেছি, আজ দুপুরেও দেখেছি। তা আমি কি করব? আমি কি করব? তোর মা পুড়ে মারা গেছে। হাতের কবজি দিয়ে চোখের জলটা মুছে নেয়নি না। তারপর চাপা করকরে স্বরে বলে, সেদিন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, ফিরে এসে দেখতে পেয়েছিলাম তোমাকে। কেরোসিনের বোতলটা তোমার হাতে ছিল, জানলার কাছে ঝুঁকে কিছু করছিলে তুমি। আমি বুঝতে পারিনি তুমি বাড়ি আছো দেখে আমি আর বাড়িতে ঢুকিনি, খেলতে চলে যাই। তুমি আমাকে দেখতে পাওনি। ফিরে যখন আমি জানতে পারলাম বাড়িতে আগুন লেগে। তুই জানিস তোর মা কি ছিল? জানিস? একটা নষ্টা মেয়ে। শম্ভুনাথের সঙ্গে ফুষ্টি নষ্টি করে। জগাইয়ের গর্জন মাঝপথেই থেমে যায়। খস করে একটা শব্দে নিনার দেশলাই জ্বলে উঠেছে। কেরোসিনে ভেজা ঘরটার দিকে ঝাঁপিয়ে পড়ার লোভে বারবার জিভ বাড়াচ্ছে ছোট্ট শিখাটা। জগাই আবার নরম করে নেয় গলাটা, মেয়েকে বোঝানোর চেষ্টা করে। ওরে, আমি মরলে তুই থাকবি কার কাছে? খাবি কি? এত বড় শহর। দেশলাই কাঠিটা ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দেয়নি না। ভিতরটা দিনের আলোর মতো ঝকমকিয়ে ওঠে। সেদিকে তাকিয়ে অসহায় কান্না মাখা গলায় শেষবারের মতো চিৎকার করে ওঠে জগাই, পাগলামি করিসনি মা, পাগলামি করিসনি। চাবিটা দে আমায়, এ ঘরটাও পুড়িয়ে দিলি। ওরে, আমি তোর বাপ। না। ধীর শান্ত গলায় বলেনি না, একটা পোড়া দেহ। কথাটা বলে আর সেখানে দাঁড়ায় না নিনা। এতক্ষণে তার নিজের গায়েও আগুনের তাপ লাগতে শুরু করেছে। পিছনে বাপের মৃত্যু চিৎকার ফেলে অচেনা দানবিক শহরের রাস্তায় দৌড়তে থাকে সে।
অগ্নিকন্যা ফোবের মতোই দ্রুত অন্ধকারে মিশে যেতে থাকে তার শরীর। এক হাতে ধরা ব্যাগ, কটা আধপোড়া রূপকথার বই, আর সেই আশ্চর্য রড হেলরিল। ভীষণ ভয়ে সে গ্রাস করেছে নিনার ছোট্ট শরীরটাকে। ভয়টা কাটাতে ব্যাগের ভিতর থেকে সেই ইঞ্চিখানেক লম্বা স্পঞ্জের পুতুলটাকে বের করে নিনা আরিন, এখনো আগের মতোই নির্বাক বোতামের চোখে তাকিয়ে আছে তার দিকে। কাঁদতে কাঁদতে সেটাকে বুকে চেপে ধরে। নির্জন রাস্তার উপরেই বসে পড়ে নিনা।